আসসালামু আলাইকুম দর্শক। সাম্প্রতিক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন রাজনৈতিক বিশ্লেষক। এমনকি গণপতি চক্রবর্তীর বাড়ির লাগোয়া বাড়িতে যারা থাকেন সেই প্রতিবেশীরাও বলছেন তারা কোনো চিৎকার ধস্তাধস্তি কিছুর আওয়াজ পান নাই, অথচ ছাদে যখন গণপতিকে খুন করা হচ্ছে তখন নাকি প্রীতিলতা সেই আওয়াজ পেয়ে ছাদে উঠতে গেছেন আর তখন ওই দুই তরুণ তাকেও মেরে ফেলেছেন। মানে ওই দুই তরুণের গায়ে কি পরিমাণ শক্তি ছিল সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। তারপর তারা তিনতলা ছাদ থেকে দোতলার ছাদে নেমে মাদক সেবন করছিলেন, কিন্তু তারা বেরিয়ে যাবেন কোন দিক দিয়ে বলে তাদের সিদ্ধান্ত ছিল, সেসব প্রশ্ন আছে যে বিদ্যুৎ সংযোগটা কেন তারা আগে থেকে বিচ্ছিন্ন করে রাখবেন যদি তারা সুনির্দিষ্টভাবে খুনের উদ্দেশ্যেই ওই বাড়িতে ঢুকে না থাকেন। বাংলাদেশের রংপুর শহরে একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, তার স্ত্রী, তার 25 বছরের মেয়ে এবং 13 বছরের ছেলেকে একসঙ্গে হত্যা করে রাখার যে নৃশংস ঘটনা ঘটেছে এবং যা নিয়ে সারা দেশ তোলপাড়, সেই ঘটনার যে ব্যাখ্যা পুলিশ দাঁড় করিয়েছে সেটা একেবারেই বিশ্বাসযোগ্য হচ্ছে না। সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ করে ফেলছেন পুলিশের গল্পের নানা ফাঁক নিয়ে, আর মূলধারার সংবাদ মাধ্যমেও সেসব প্রশ্ন আর না তুলে উপায় থাকছে না। পুলিশের গল্পের ফাঁক মানে পুলিশকে সন্দেহ করবার এমন সব ঘটনা ঘটেছে যে এমনকি পুলিশের গায়ে যে শার্ট ছিল আগের দিন, সে শার্ট এরপর ধরা পড়েছে। পুলিশ যেই দুই তরুণকে ধরেছে এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলার জন্য, সেই হত্যাকারী বলে অভিযুক্ত একজনের গায়ে। মানে পুলিশের শার্ট কি করে গিয়ে আসামি বলে অভিযুক্ত ব্যক্তির গায়ে পরের দিন গিয়ে উঠল? পুলিশ তার ব্যাখ্যায় অবশ্য বলছে যে একই শার্ট বিভিন্ন জনের পরনে নিশ্চয়ই থাকতে পারে, কিন্তু পুলিশ যে ধরনের গল্প হাজির করেছে সে গল্পটা একেবারে বিশ্বাসযোগ্য না হওয়াতেই সম্ভবত সন্দেহ আরও দানা বেঁধে উঠছে। রংপুর জেলা স্কুলের শিক্ষক গণপতি চক্রবর্তীর পরিবারকে এই নৃশংসভাবে খুন করে রাখার ঘটনার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরদার আলোচনা শুরু হয়েছিল যে রংপুর শহরে একটা মধ্যবিত্ত পরিবার, হিন্দু পরিবার, সংখ্যালঘু পরিবার, তাদেরকে সপরিবারে একেবারে বাড়ির ভেতর ঢুকে হত্যা করে ফেলে রেখে যাওয়া যায়, এটা আসলে কোনো একটি পক্ষ সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে কোনো ইঙ্গিত দিতে বা কোনো বার্তা দিতে ঘটিয়েছে কিনা। মানে এটা একরকমের একটা সংখ্যালঘু পরিবারকে টার্গেটেড কিলিং কিনা। কারণ এই গণপতি চক্রবর্তী 2010 সালে একটা ছোট্ট জমি কিনেছিলেন রংপুর জেলা শহরে, এবং এ ধরনের পরিবারের ক্ষেত্রে যা হয়, মানে শিক্ষক মানুষ, অবসরে গেছেন, এখন হোমিওপ্যাথি চিকিৎসা করেন, সেই ব্যক্তি 3 বছর আগে বাড়িটা তৈরি শুরু করেছেন, 3 তলা বাড়ি করবেন ঠিক করেছেন, কিন্তু শুধুমাত্র দোতলাটা সম্পন্ন করে বাড়িতে নিজেরা উঠে বসবাস শুরু করেছেন। এই বাড়িতে থাকা এই ব্যক্তিটিকে আসলে কেন হত্যা করা হলো, এবং যারা কারো সাথে পাচে নাই, প্রতিবেশীরা বলছেন কারো সঙ্গে তাদের কোনো শত্রুতা নাই, কোনো সম্পর্ক খারাপ নাই, এদের ব্যবহার ভালো, শান্ত মানুষ, এদের বাড়িতে ঢুকে এমন ভয়াবহ হত্যাকাণ্ড কেন ঘটবে? এমনকি পুলিশ প্রথম দিন গিয়েই কিন্তু এ কথাটাও বলে, এবং গণপতি চক্রবর্তীর পরিবারের স্বজনেরা যারা দুদিন ধরে তাদেরকে ফোনে না পেয়ে বাড়ির 4টি ফোনের একটিতেও তাদের সাথে সংযুক্ত হতে না পেরে তাদের কি হয়েছে দেখতে গিয়ে ওই লাশ আর ভয়াবহভাবে অগোছালো বাড়ি গিয়ে আবিষ্কার করেন, সেই স্বজনেরা এবং পুলিশ দুতরফেই সংবাদ মাধ্যমকে জানানো হয়েছিল যে রীতিমতো বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এই 4 জন মানুষকে হত্যা করা হয়েছে। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর যে হত্যাকাণ্ড, এবং তারপর তাদের বাড়ি এলোমেলো, মানে এটা কি একটা ডাকাতির ঘটনা? যে ঘটনাই ঘটুক সেটা যে পূর্ব পরিকল্পিত সেটা কিন্তু পুলিশও সেখানে গিয়েই প্রাথমিকভাবে পরিস্থিতি দেখেই বলেছিল এবং সংবাদ মাধ্যমেও সে কথা উঠেছিল। অথচ পুলিশ তারপরেই যেই
মানে বয়ানটা হাজির করেছে, সেখানে তারা দুজন তরুণকে গ্রেফতার করেছে। একজনের বয়স 19, একজনের বয়স 23। যাদেরকে গ্রেফতার করেছে তারাও হিন্দু সম্প্রদায়ের, এবং এই মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস নামের দুই তরুণ নাকি গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে বসে ইয়াবা সেবন করছিলেন, এবং সেই ইয়াবা সেবনে বাধা দিতে গণপতি চক্রবর্তী ছাদে উঠে গেলে এই দুই ইয়াবা খোর তরুণ নাকি গণপতি চক্রবর্তী 65 বছরের ব্যক্তি, শারীরিকভাবে সুস্থ সবল, তাকে গামছা পেঁচিয়ে হত্যা করে ফেললেন। এবং তার পরপরই যখন তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী গণপতি চক্রবর্তীর আওয়াজ পেয়ে সিঁড়ি বেয়ে উঠছিলেন স্বামী কেন চিৎকার করছেন দেখতে, তখন প্রীতিলতা চক্রবর্তীকেও ওই দুই তরুণ 19 আর 23 বছরের তরুণ তারা হত্যা করে ফেলে। এবং এর পরপরই যখন আগামী চক্রবর্তী, এই দম্পতির মেয়ে 25 বছর বয়সে আগামী চক্রবর্তী সিঁড়ি দিয়ে উঠতে যান, তাকেও তারা হত্যা করে। আর ঘুমন্ত অবস্থায় এসে হত্যা করে 13 বছর বয়সী ছেলে আয়ুষ চক্রবর্তীকে। এখন গণপতি চক্রবর্তীর স্বজনেরা যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে জুড়ে লোকে প্রশ্ন তুলছেন, সত্যি এই যে চিকন চাকন মানে লিকলিকে শরীরের দুটি তরুণ 19 আর 23 বছর বয়সী, এদেরকে গ্রেফতার করে পুলিশ এখন বলছে যে এরাই নাকি ইয়াবা সেবনে বাধা পেয়ে পরিবারের চারজন সদস্য, 65, 50, 25 এবং 13 বছর বয়সী 4 জন সদস্যকে বিনা বাধায় হত্যা করে ফেললো। এটা কতটা বিশ্বাসযোগ্য হওয়ার কথা। এবং পুলিশ বলছে যে পাশে একটা নির্মাণাধীন ভবন আছে 3 তলা, সেই 3 তলা ভবন থেকে এসে নাকি গণপতি চক্রবর্তীর দোতলা বাড়ির ছাদে বসে ইয়াবা সেবন করতে চেয়েছিলেন এই মুগ্ধ দাস আর সিদ্ধার্থ দাস, আর তখনই গণপতি তাদের বাধা দিতে যান। এখন পুলিশের যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সেই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকেরা প্রশ্ন তুলেছিলেন যে নির্মাণাধীন ভবনের ছাদে নিরিবিলিতে ইয়াবা সেবন না করে এই সিদ্ধার্থ, মুগ্ধ এরা কেন আবার দোতলায় গণপতির বাড়ির ছাদে এসে ইয়াবা খেতে চাইবেন? এমনকি সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন 3 তলা ছাদ থেকে লাফ দিয়ে দোতলায় কিভাবেই বা এই দুই তরুণ এসে উপস্থিত হলেন লাফ দিয়ে নিরাপদে, এবং কিভাবে তারা সেখানে ইয়াবা সেবনের সিদ্ধান্ত নিলেন। পুলিশ অবশ্য একটা বিস্তারিত গল্প বলেছে। রংপুরের পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ, তিনি অবশ্য একটা বিস্তারিত গল্প বলেছেন সংবাদ সম্মেলনে। তিনি বলেছেন যে তারা ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতি চক্রবর্তী তার স্ত্রী ও 2 সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করেন এই সিদ্ধার্থ দাস, মুগ্ধ দাস। পরে হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতে ঘরে জিনিসপত্র ছড়িয়ে রেখে ডাকাতির নাটক সাজানোর চেষ্টা করেন। এবং শুধু তাই নয়, এই 2 হত্যাকারী নাকি এরপর বাড়িতেই অবস্থান করতে থাকেন, এবং তারপর গণপতির বাড়িতে তারা গোসল করেন, ফ্রিজ থেকে খেজুর শশা বের করে খান, তারপর আবার ইয়াবা সেবন করেন, এবং পরদিন শুক্রবার জুমার নামাজের সময় রাস্তাঘাট ফাঁকা হলে তারা ওই বাড়ি থেকে বেরিয়ে যান। আর যাওয়ার আগে আলমারির ড্রয়ার খুলে কাপড় সহ বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে যান। ইত্তেফাক লিখছে যে শুধু যে 2 জন যারা অভিযুক্ত বলে পুলিশ হঠাৎ গ্রেফতার করে ফেললো এবং এত বড় একটা গল্প উপস্থাপন করলো, যে গল্পটা আসলে বিশ্বাসযোগ্যতা পাচ্ছে না, ইত্তেফাক লিখছে শুধু যে তাদের ধর্ম পরিচয় নিয়ে আলোচনা চলছে তাই নয়, ইত্তেফাক বলছে তদন্তে যুক্ত কর্মকর্তাদের পরিচয় নিয়েও সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে। 4 খুনের ঘটনার তদন্তের সঙ্গে যুক্ত সিআইডির ইনচার্জ, মরদেহ উদ্ধারে নেতৃত্ব দেওয়া উপকমিশনার এবং মামলার তদন্ত কর্মকর্তা সবাই হিন্দু ধর্মাবলম্বী। গ্রেফতার 2 সন্দেহভাজনও একই ধর্মের অনুসারী। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন এটা নিছক কাকতালীয় বিষয় এবং কাউকে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে তদন্তে যুক্ত করা হয়নি। পুলিশ কমিশনার বলেছেন, ওই যে যখন প্রশ্ন উঠলো যে 3 তলা ভবনের পুরো ফাঁকা জায়গা, মানে শুধু ছাদটা তো ওই ভবনের ফাঁকা না, ওই পুরো নির্মাণাধীন ভবনটাই তো ফাঁকা, ওই সব জায়গা থাকার পর কেন এই মুগ্ধ আর স্নিগ্ধ দাস তারা গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে গেলেন? তখন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ বলেছেন, জবাবে পুলিশ কমিশনার আব্দুল মাবুদ সাংবাদিকদের বলেছেন যে এত অল্প সময়ে এই হত্যাকাণ্ড নিয়ে মামলার যতটুকু অগ্রগতি হয়েছে
আমি আলহামদুলিল্লাহ বলবো, আমি আপনাদের বলবো পুলিশের ভালো কাজগুলোর প্রশংসা করবেন এবং নেগেটিভ কাজের সমালোচনা করবেন। শেষে কথাটা বলবো, আমার ওপর আস্থা রাখতে পারেন। তবে নিশ্চিতভাবেই সংবাদ মাধ্যমের চাইতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক যে প্রশ্ন উঠছে, বিশেষ করে পুলিশের গায়ের শার্ট গিয়ে কিনা আসামির গায়ে ওঠার পর যেসব প্রশ্ন উঠছে, তাতে বোঝা যাচ্ছে সাধারণ মানুষ পুলিশের তদন্তের ওপর, পুলিশ যে গল্প হাজির করেছে সে গল্পের ওপর একেবারেই আস্থা রাখতে পারছে না। হত্যার কারণ সম্পর্কে পুলিশের দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন গণপতি চক্রবর্তীর পরিবারও। প্রীতিলতার ছোট বোন, মানে গণপতি চক্রবর্তীর স্ত্রী প্রীতিলতার ছোট বোন পূজা চক্রবর্তী বলেছেন যে কিছুই বুঝতে পারছি না, পুলিশ যে কি করছে, কি হচ্ছে। পুলিশ বলছে ইয়াবাখোর দুজন মিলে নাকি এক এক করে 4 জনকে মেরেছে। এটা আসলে কতটা বিশ্বাসযোগ্য? অন্যদিকে গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তীর জামাতা বিশ্বজিৎ রায় বলেন, পুলিশ যা বলছে তা মোটেই গ্রহণযোগ্য নয়। দুইটা কম বয়সী ছেলে, মানে একজনের বয়স 19, একজনের বয়স 23, তারা 4টা মানুষকে মেরে ফেলতে পারে না। আর ওই 2 ছেলের ফিজিক্যাল শরীরের যে অবস্থা, তাতে তারা 4 জনকে মারার ক্ষমতা রাখে না। বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন আমাদের মধ্যেই আছে। 2 তরুণ যে হত্যা করেছে সেটা কিন্তু তাদের পরিবারও বিশ্বাস করতে চাইছে না, এবং সেটাও প্রথম আলো, বিবিসি বাংলা, ইত্তেফাক সহ পত্রিকাগুলো লিখেছে। গ্রেফতার সিদ্ধার্থ দাসের বাবা কানু দাস বলেছেন, আমার ছেলে কিছুটা নেশা করে, তাই বলে কাউকে খুন করবে এটা বিশ্বাসযোগ্য নয়। মুগ্ধ দাসের মা সেনা দাস বলেছেন, ছেলেটা কিছু ছেলের পাল্লায় পড়ে নেশা করে, তবে মানুষ খুন করা তো সহজ নয়। আসলে ওই প্রশ্নটাই বারবার জাগছে যে খুন আগে, ইয়াবা সেবন আগে, বাধা প্রদান আগে, নাকি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা আগে? মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকে প্রশ্ন তুলছেন যে বাধাগ্রস্ত হতে গণপতির ছাদে কেন 2 নেশাখোর তরুণ যাবেন, এবং তারা ওই বাধা পেয়ে সরাসরি দৌড়ে বেরিয়ে যেতে পারতেন, কিন্তু তারা সেখানে থেকে না বের হয়ে গিয়ে তারা কেন ওখানে খুন করে ফেলার সিদ্ধান্ত নিলেন, এবং কখন তারা সে সিদ্ধান্ত নিলেন? খুন করার মতো মানসিক শক্তি, প্রশিক্ষণ কিংবা মানে এই পরিস্থিতি কি করে সৃষ্টি হলো? এমনকি গণপতি চক্রবর্তীর বাড়ির লাগোয়া বাড়িতে যারা থাকেন সেই প্রতিবেশীরাও বলছেন তারা কোনো চিৎকার, ধস্তাধস্তি কিছুর আওয়াজ পান নাই। অথচ ছাদে যখন গণপতিকে খুন করা হচ্ছে তখন নাকি প্রীতিলতা সেই আওয়াজ পেয়ে ছাদে উঠতে গেছেন, আর তখন ওই 2 তরুণ তাকে মেরে ফেলেছেন। মানে ওই 2 তরুণের গায়ে কি পরিমাণ শক্তি ছিল সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। তারপর তারা 3 তলা ছাদ থেকে 2 তলার ছাদে নেমে মাদক সেবন করছিলেন, কিন্তু তারা বেরিয়ে যাবেন কোন দিক দিয়ে বলে তাদের সিদ্ধান্ত ছিল, সেসব প্রশ্ন আছে। প্রশ্ন আছে যে বিদ্যুৎ সংযোগটা কেন তারা আগে থেকে বিচ্ছিন্ন করে রাখবেন যদি তারা সুনির্দিষ্টভাবে খুনের উদ্দেশ্যেই ওই বাড়িতে ঢুকে না থাকেন। কিন্তু পুলিশ যে বয়ান হাজির করছে তাতে মনে হচ্ছে যে এক রকমের বাধাগ্রস্ত হয়েই তারা হঠাৎ করে খুন করে বসেছেন, এবং একে একে 4 জনকে খুন করেছেন। সুস্থ সবল ব্যক্তি, 13 থেকে 65 বছর বয়সী এই 4 জনকে সত্যি 19 আর 23 বছরের এই লিকলিকে 2 তরুণের পক্ষে খুন করা সম্ভব কিনা সে প্রশ্নই তাই বারবার জাগছে। এ ঘটনায় পুলিশের বয়ানটি যে বিশ্বাসযোগ্য হয়নি এবং কি কি ফাঁক আছে তা নিয়ে যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার পর আলোচনা চলছে, তেমনি বারবার এ প্রসঙ্গটাও উঠছে যে কারো সাথে পাচে না থাকা একটা ছোট শহরের হিন্দু শিক্ষক পরিবারের 4 জন সদস্যের রাতারাতি খুন হয়ে যাওয়ার এই ঘটনাটি পুলিশের উচিত বিশেষভাবে তদন্ত করা, এই কারণে যাতে ওই সম্প্রদায়ের মানুষ এবং ওই শহরের মানুষের ভেতরে নিরাপত্তা নিয়ে কোনো বিশেষ শঙ্কা তৈরি না হয়। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই রংপুরে একই পরিবারে 4 জনকে নৃশংস হত্যা, পুলিশের গাঁজাখুরি বয়ান নাকি গভীর চক্রান্ত? বাংলাদেশের উত্তরের শহর রংপুর, যেখানে ঘটে গেছে এক চরম নৃশংস ও রোমহর্ষক ঘটনা। রংপুর শহরের কামালকাসনা এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে একই পরিবারের 4 জন সদস্যের ক্ষত বিক্ষত মৃতদেহ। নিহতরা হলেন রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, তাদের একমাত্র কন্যা 23 বছর বয়সী আগামী চক্রবর্তী প্রার্থী
এবং 12 বছর বয়সী শিশুপুত্র প্রিয়ম চক্রবর্তী। একসাথে একটি পরিবারের 4 জন মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে তার কারণ দেখে শিউরে উঠেছে পুরো দেশ। শনিবার মধ্যরাতে পুলিশ যখন তাদের বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করে ততক্ষণে দেহগুলোতে পচন ধরতে শুরু করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, লাশ উদ্ধারের অন্তত 2 দিন আগেই সপরিবারে তাদের হত্যা করা হয়েছিল। এই নির্মম হত্যাকাণ্ডের পর রবিবার দুপুরেই তড়িঘড়ি করে এক সংবাদ সম্মেলন ডাকেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার। সেখানে তিনি দাবি করেন এই 4 হত্যাকাণ্ডের সাথে জড়িত 2 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত 2 জন হলো মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস। তারা সম্পর্কে একে অপরের আত্মীয়। রংপুর শহরের বাসিন্দা এই 2 তরুণ পেশায় একেবারে সাধারণ। একজন স্থানীয় বাজারে মাছ বিক্রি করে, অন্যজন একটি সোনার দোকানে সামান্য কর্মচারী। পুলিশের তদন্তের বয়ান শুনলে যে কোনো সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতে বাধ্য। পুলিশের দাবি অনুযায়ী মুগ্ধ ও সিদ্ধার্থ গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে বসে নেশা জাতীয় দ্রব্য ইয়াবা সেবন করছিল। ছাদে কারো চলাফেরার শব্দ পেয়ে গণপতি বাবু সেখানে যান। পুলিশ বলছে নেশাগ্রস্ত অবস্থায় এই 2 তরুণ নাকি প্রথমে গণপতি চক্রবর্তীকে আক্রমণ করে এবং শ্বাসরোধ করে হত্যা করে। এরপর একে একে তারা নিচে নেমে আসে এবং ঘটনা আড়াল করতে গণপতি বাবুর স্ত্রী, তরুণী কন্যা এবং শিশু সন্তানকে একই কায়দায় কাপড়ের ফাঁস লাগিয়ে হত্যা করে। রংপুরের স্থানীয় অধিবাসী গণপতি বাবুর আত্মীয় স্বজন থেকে শুরু করে সর্বস্তরের মানুষ পুলিশের এই একপেশে ও অবিশ্বাস্য বয়ানে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন। সাধারণ মানুষের সোজা হিসাব, পেশাদার কোনো অপরাধী ছাড়া মাছ বিক্রেতা আর সোনার দোকানের সাধারণ 2 জন তরুণের পক্ষে একসাথে 4 জন মানুষকে এভাবে খুন করা কি চট করে সম্ভব? আর পুলিশই কেন তড়িঘড়ি করে শনিবারে লাশ উদ্ধার হচ্ছে আর রবিবার দুপুরে সংবাদ সম্মেলন করে বলে দিচ্ছে যে কারা হত্যা করেছে, কাদের গ্রেপ্তার করা হয়েছে, কি প্রেক্ষাপটে হত্যা করেছে? এগুলো কি নাটক? পুলিশ কি জানতো এই নাটকের কাহিনী? তাছাড়া ধৃতদের পরিবারের স্পষ্ট বক্তব্য, মুগ্ধ ও সিদ্ধার্থের অতীতে কোনো অপরাধের রেকর্ড নেই। তারা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল না। এমনকি তাদের বিরুদ্ধে পূর্বে পুলিশে কোনো অভিযোগও ছিল না। হঠাৎ করে 2 জন নিরীহ সাধারণ তরুণ ছাদে বসে ইয়াবা খেলো আর ধরা পড়ার ভয়ে একে একে 4 জন মানুষকে কাপড়ের ফাঁস দিয়ে সাবার করে দিল। পুলিশের এমন অপেশাদার ও অপূর্ণাঙ্গ তদন্তের বয়ান দেখে মনে হচ্ছে মূল ঘটনা আড়াল করার এক মরিয়া চেষ্টা চলছে। প্রভাবশালীদের আড়াল করতে কি পুলিশ তড়িঘড়ি করে 2 নেশাগ্রস্ত তরুণকে বলির পাঠা বানিয়ে গল্প সাজালো? নিহতদের স্বজনদের কাছে পুলিশের এই তদন্ত প্রক্রিয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ইচ্ছাকৃতভাবে তদন্তকে ভিন্ন খাতে মোড় ঘোরানোর চেষ্টা বলে মনে করা হচ্ছে। পুলিশের এই দুর্বল স্ক্রিপ্টের আড়ালে উঠে আসছে চরম কিছু চাঞ্চল্যকর সত্য। স্থানীয় অধিবাসীদের একটি বড় অংশের অভিযোগ, এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িয়ে রয়েছে স্থানীয় বিএনপির একটি প্রভাবশালী চাঁদাবাজ চক্র। গণপতি চক্রবর্তী একজন অবসরপ্রাপ্ত সম্মানীয় শিক্ষক ছিলেন। স্থানীয়দের দাবি তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছিল, কিন্তু গণপতি বাবু সেই অন্যায় চাঁদা দিতে অস্বীকৃতি জানান। আর সেই চাঁদার দাবি পূরণ না করার কারণে কি তাকে এবং তার পুরো পরিবারকে এভাবে চড়া মূল্য দিতে হলো? এর পাশাপাশি আরেকটি গভীর উদ্বেগের বিষয় ফুটে উঠেছে। অনেকে মনে করছেন এটি একটি পরিকল্পিত পরোক্ষ সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা। সপরিবারে একজন শিক্ষককে হত্যা করে রংপুরের স্থানীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মনে চরম ভয়ভীতি ও আতঙ্কের পরিবেশ তৈরি করাই ছিল এই ঘটনার মূল উদ্দেশ্য। বাংলাদেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এ ধরনের অতর্কিত হামলার অভিযোগ এটি প্রথম নয়। সবচেয়ে দুঃখজনক ও উদ্বেগজনক বিষয় হলো রংপুর মেট্রোপলিটন পুলিশ ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটন না করে উল্টে এমনভাবে বিষয়টিকে উপস্থাপন করার চেষ্টা করছে যেন মনে হয় স্থানীয় সংখ্যালঘুরা নিজেরাই মাদকাসক্ত এবং তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে এই হত্যাকাণ্ডের সবচেয়ে ভয়াবহ ও নৃশংস দিকটি হলো নিহতদের শারীরিক অবস্থা। তদন্তে ও লাশ উদ্ধারের পর দেখা গেছে নিহত 4 জনেরই মুখমণ্ডল বিভৎসভাবে জ্বালিয়ে ও ঝলসে দেওয়া হয়েছে। প্রশ্ন জাগে,
শুধু কাপড়ের ফাঁস দিয়ে হত্যা করলে মুখ কেন ঝলসে দেওয়া হবে? ইতিহাসের পাতায় তাকালে এই বিকৃত করার কৌশলের এক মারাত্মক রাজনৈতিক ও সামরিক ইঙ্গিত পাওয়া যায়। নিহতদের মুখ বিকৃত করে দেওয়ার এই পদ্ধতিটি মূলত তৌহিদি টেকনিক নামে পরিচিত। অতীতে বিডিআর বিদ্রোহের সময় নিহত সেনা কর্মকর্তাদের মুখ এভাবে বিকৃত করা হয়েছিল। এমনকি পদুয়া ও রৌমারী সীমান্ত সংঘর্ষের সময়ও নিহত বিএসএফ সদস্যদের মুখমণ্ডল একইভাবে বিকৃত করে দেওয়া হয়েছিল। কোনো মৃতদেহের মুখমণ্ডল ঝলসে দেওয়া বা বিকৃত করার অর্থ হলো চরম ঘৃণার বহিঃপ্রকাশ ঘটানো এবং বিরোধীদের আবেগগতভাবে উদ্যক্ত করে দেশের সার্বিক পরিবেশ তপ্ত ও অস্থিতিশীল করা। এটি একটি সুনির্দিষ্ট সামরিক ও মনস্তাত্ত্বিক কৌশল। অথচ রংপুর পুলিশ এত বড় একটি স্পর্শকাতর ও সুপরিকল্পিত হত্যাকাণ্ডের পেছনে থাকা গভীর চক্রান্তকে পুরোপুরি এড়িয়ে গিয়ে ছাদে বসে ইয়াবা সেবনের এক আজব গল্প শুনিয়ে পার পাওয়ার চেষ্টা করছে। দর্শক, গণপতি চক্রবর্তী ও তার পরিবারের এই নির্মম পরিণতি কেবল একটি পরিবারের বিলুপ্তি নয়, এটি আমাদের আইন, বিচার ও প্রশাসনিক ব্যবস্থার ওপর এক বিরাট চড়া মাপের প্রশ্নচিহ্ন। প্রভাবশালীদের বাঁচানো, চাঁদাবাজ চক্রকে আড়াল করা আর সংখ্যালঘু সম্প্রদায়ের মনে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার এই অপচেষ্টা রুখে দেওয়া না গেলে সত্য চিরকাল অধরায় থেকে যাবে। পুলিশের এই বিতর্কিত ভূমিকা এবং রংপুরের এই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে আপনাদের কি মতামত? কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সত্য প্রকাশের এই লড়াইয়ে আমাদের সাথে থাকুন।